সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমার নবম শ্রেণীর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক পড়ব। ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফরাসি বিপ্লব। আধুনিক সভ্যতার যাত্রাপথের গুরুত্বপূর্ণ মোড় মানে টার্নিং পয়েন্ট হচ্ছে এই ফরাসি বিপ্লব, যেটা ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে। এই বিপ্লবে দেখা যায় ফরাসি স্বৈরাচারী যে রাজতন্ত্র, সেই ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণ তথা ফরাসি জনগণ গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত করে। এই বিপ্লবের মাধ্যমে আমরা দেখি ফরাসি বিপ্লবের যে তিনটি আদর্শ ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। স্বাধীনতা, সাম্য, মৈত্রী, বা কোথাও কোথাও পাবে তোমরা সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই তিনটি মূল আদর্শ প্রচারিত হয় এই ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ছিল প্রকৃত অর্থেই একটি রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এই কথাটি কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কথাটি প্রথম উল্লেখ করেছিলেন। কেন করেছিলেন? কারণ ওই সময় প্রাক বিপ্লবে, মানে বিপ্লব কি কারণে সংঘটিত হলো, প্রাক বিপ্লবে ফরাসি সমাজ কাঠামো ছিল একটা ভ্রান্ত অর্থনীতিতে পরিপূর্ণ, মানে তার ইকোনমিক সিস্টেমগুলো ছিল ভুলে ভরা, এবং রাজনীতি ছিল যেন রাজনৈতিক কারাগার স্বরূপ। কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক, যেখানে তৃতীয় সম্প্রদায়, যাকে থার্ড স্টেট বলা হয়, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় তথা সেই থার্ড স্টেট ছিল সব থেকে বেশি অবহেলিত ও শোষিত। পরবর্তীতে এই তৃতীয় সম্প্রদায় তথা একদম নিম্ন শ্রেণীর ফরাসি জনগণই এই 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব সংগঠনের পিছনে মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। এরাই পরবর্তীতে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত করে। ফরাসি যে দৈব রাজতন্ত্রের প্রসার ছিল, ফরাসি রাজারা নিজেদের দৈব রাজার প্রতীক হিসেবে নিজেদের মেনে চলতো, যে তারা দৈব রাজতন্ত্রে বিশ্বাসী। এই হিসেবে তারা ফরাসি সাধারণ মানুষদের উপর বিভিন্নভাবে করের বোঝা চাপিয়ে দিয়ে তাদের উপর বিভিন্ন অত্যাচারমূলক ক্রিয়াকলাপ চালিত করতো তারা। এই জন্য পরবর্তীতে আমরা দেখি 1789 খ্রিস্টাব্দে এই যে তৃতীয় সম্প্রদায়ের মানুষগণ ফরাসি বিপ্লব সংগঠিত করেছিল। এবারে আমরা একটা বিষয় দেখব যে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামোটা কেমন ছিল। যখন বিপ্লব হয়নি, মানে 1789 খ্রিস্টাব্দের আগে, বিফোর 1789, কেমন ছিল সেই সময়ের ফরাসি সমাজ কাঠামো, সোশ্যাল স্ট্রাকচারটা কেমন ছিল, সেটা আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। যে এখানে তিনটি সম্প্রদায় ছিল, আমরা জানি, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট অ্যান্ড থার্ড স্টেট। তো ফার্স্ট স্টেট মানে প্রথম স্টেট। এখানে স্টেট কথাটা STATE নয়, ESTE, ESTATE, স্টেট। এই স্টেটের মানেই হচ্ছে সম্প্রদায়, এটা কোনো রাজ্য বা কোনো জেলাভিত্তিক বিষয় নয়। তো প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট, মানে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়। প্রথম সম্প্রদায়ের মধ্যে কারা ছিল? প্রথম সম্প্রদায়ের মধ্যে ছিল উচ্চতর যাজক ও নিম্নতর যাজক। তোমরা শুধু যাজক মনে রাখলেই হবে, যাজক। তারপরে কারা ছিল? তারপরে ছিল অভিজাত। তারপরে কারা ছিল? তারপরে ছিল বুর্জোয়া, এবং কৃষক, শ্রমিক বা সাঁকুলত বা ব্রাহ্মণ, এরাও ছিল। তো আমরা তিনটি যদি সিঙ্গেল মনে রাখতে যাই, যে প্রথম স্টেটে কারা ছিল? যাজক। দ্বিতীয় স্টেটে কারা ছিল? অভিজাত। তৃতীয় স্টেটে কারা ছিল? বুর্জোয়া। এবার এর মধ্যে ভিতরের কিছু অভ্যন্তরীণ ভাগ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানব। তো প্রথম স্টেটে যাজক ছিল, যাজককে আবার ভাগ করা হয়েছিল উচ্চতর যাজক এবং নিম্নতর যাজক। দ্বিতীয় স্টেটে কারা ছিল? জন্মসূত্রে যাজক আর কর্মসূত্রে যাজক। জন্মসূত্রে যাজক আমরা নামটা শুনেই বুঝতে পারি, যারা জন্ম থেকেই যাজক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন, মানে অভিজাত সম্প্রদায়ই তাদের জন্ম হয়েছিল। আবার কিছু পোশাকি অভিজাত। এরপরে রয়েছে বুর্জোয়া। বুর্জোয়াদের মধ্যে ভাগ রয়েছে উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। কৃষকদের মধ্যে ভাগ রয়েছে শ্রমিক, সাঁকুলাত, ব্রাহ্মণ, এরা সবাই নিম্ন সম্প্রদায়ের মানুষ ছিল। এই যে যাজক সম্প্রদায়, এই যাজক সম্প্রদায়েরা এই যে বুর্জোয়া সম্প্রদায়ের উপর, মানে তৃতীয় স্টেটের উপর বিভিন্নভাবে করের বোঝা চাপিয়ে দিয়েছিল। এবং তার স্বরূপ আমরা দেখতে পারি যে 1789 খ্রিস্টাব্দের এই ফরাসি বিপ্লব। বিভিন্ন এখানে কর সিস্টেম রয়েছে, কর ব্যবস্থা রয়েছে, যেগুলো সাধারণ মানুষ তথা তৃতীয় স্টেটের মানুষদের ক্ষেত্রে মেটানো খুবই মারাত্মক হয়ে উঠেছিল। মানে তারা এই করের বোঝার
ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এবং তারা বাধ্য হয়ে এই 1789 খ্রিস্টাব্দে দৈব রাজতন্ত্র তথা ফরাসি সেই রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে যে বিপ্লব সংগঠিত করে সেটাই হচ্ছে 1789 সালের ফরাসি বিপ্লব। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখনই কর ব্যবস্থা সম্পর্কে একটু টাচ করেছিলাম যে কর ব্যবস্থা মানে ট্যাক্স সিস্টেম, ফরাসি সমাজ কাঠামো, পূর্ব মানে প্রাক বিপ্লবে ফরাসি সমাজ ব্যবস্থায় আমরা কর ব্যবস্থার কথা জানতে পারলাম, যে করের চাপে তৃতীয় সম্প্রদায় তথা থার্ড স্টেটের ফরাসিবাসী কি করলো, 1789 সালের ফরাসি বিপ্লব সংগঠিত করলো। তো এই যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়ে যদি আমরা দেখি যে ফরাসি রাজা চতুর্দশ লুই, আমরা একটা বিষয় জেনে রাখি, ফরাসি রাজা চতুর্দশ লুই তার মানে ত্রয়োদশ লুই থেকে ফরাসি সমাজ মানে ফরাসি রাজতন্ত্রের শুরু হয়। ত্রয়োদশ লুই, তারপরে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, মানে সংখ্যা হিসেবে এদের সংখ্যা হিসেবে এদের নামগুলো হয়। ত্রয়োদশ লুই মানে 13 লুই, 14 লুই, 15 লুই, 16 লুই। তো ফরাসি রাজা চতুর্দশ লুই ইচ্ছে মতো প্রজাদের উপর কর চাপানোর নিয়ম চালু করেন, মানে ইচ্ছে মতো, তাদের ইচ্ছে মতো যেমনটা তারা চাইবে তেমনটা কর তারা সেই পরিমাণ কর তারা সেই তৃতীয় সম্প্রদায়ের উপর তথা নিম্ন শ্রেণীর এবং থার্ড স্টেটের মানুষদের উপর চাপিয়ে দেবে। তো রাজাদের হয়ে কর স্থাপন ও আদায়ের কাজ করতো ফার্মিয়ার জেনারেল, একটা সম্প্রদায় মানে এটা একটা সার্ভিস সিস্টেম, মানে ফার্মিয়ার জেনারেল, এরা হচ্ছে করগুলো আদায় করত। ফরাসি সমাজের প্রথম দুই শ্রেণী অর্থাৎ ফার্স্ট স্টেট ও সেকেন্ড স্টেট মানে অভিজাত এবং সুবিধাভোগী, তারা কেবল ইচ্ছে মতো দান ও দেসিম নামক কর দিত, মানে এই দুটো কর তারা ইচ্ছে মতো দিত। ফার্স্ট স্টেট ও যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এই দুটো কর দিত, দেসিম আর হচ্ছে দান। তারা ইচ্ছে মতো কর মানে তারা ইচ্ছে করলে দিবে, ইচ্ছে না করলে তাহলে তারা এই কর মেটাবে না। এবং অভিজাত ও উচ্চ বর্জয়া বাদে অন্যান্য ফরাসিবাসীর কাছ থেকে আদায় করা হতো তেই নামে কর। তেই করের পরিমাণ ঠিক করতেন রাজা। তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো কপিতাসিও বা ক্যাপিটেশন। কোথাও তোমরা পাবে এই শব্দটা ক্যাপিটেশন মানে কপিতাসিও, এই যে ক্যাপিটেশন ইংরেজিতে লেখা আছে, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড ক্যাপিটেশন। এই ক্যাপিটেশন করটা তাদের কাছ থেকে আদায় করতো। এছাড়াও ছিল লবণ কর, লবণ, যেই লবণ প্রাত্যহিক জীবনের একটা অন্যতম প্রধান সঙ্গী বলা চলে। প্রত্যেকটি খাবারের মধ্যে যেখানে লবণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেই লবণের উপর নির্ধারিত কর ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। গ্যাবেল বা কোথাও পাবে তোমরা গ্যাবেলা। কি ছিল লবণ করে না? গ্যাবেল বা গ্যাবেলা বলে। মূলত দরিদ্র ফরাসিবাসীর উপরই এই করের বোঝা চাপানো ছিল। দরিদ্র শ্রেণী মানে নিম্ন সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়ের উপর এই করের বোঝা চাপানো ছিল। এটা কিন্তু যাজক বা অভিজাত সম্প্রদায় এই কর দিত না, তারা তো ইচ্ছে মতো দুটো কর দিত, একটা হচ্ছে ইচ্ছে মতো দান ও দেশি, ইচ্ছে হলে দিত, না হলে দিত না। এছাড়াও ছিল ফরাসিবাসীর উপর কি লবণের উপর কর ছিল গ্যাবেলা। এরপরে ছিল বেগার শ্রম মানে কর্ভি সিস্টেম, কর্ভি ব্যবস্থা। বেগার শ্রম মানে তাদেরকে খাটিয়ে নেওয়া হতো কিন্তু তার পারিশ্রমিক হিসেবে কিছু দেওয়া হতো না। এছাড়া ছিল ভোগ্যপণ্য, বিশেষ মদ ও তামাকজাত পণ্যের উপর দেওয়া ছিল এইডস বা কোথাও পাবে এখানে আছে এইডস, কোথাও আছে এইডস, এ হস্যই দ দন্তস্ব এরকম পাবে এইডস পাবে, এইডস এই করগুলো পাবে। তো এগুলো স্পেলিং এর কোনো বিষয় নেই, এক একটা কোম্পানি এক একটা স্পেলিং ব্যবহার করে। তো এইডস। এরপরে ছিল চার্চকে দিতে হতো। আমরা জানি যেহেতু আমরা এখানে ইউরোপের ইতিহাস পড়ছি, তো এখানে যে ধর্মটা চলে আসবে সেটা কি, সেটা অবশ্যই খ্রিস্টানিজম মানে খ্রিস্টান। তো খ্রিস্টান মানে কি চার্চ, যেখান থেকে মানে যেটা তাদের ধর্মীয় স্থান চার্চ, তো মানে গির্জা। এই চার্চকে দিতে হতো ডিম বা টাইদ দিতে হতো। টাইদ নামে এক প্রকার কর, মানে ধর্ম করতে গেলেও তাদেরকে কর দিতে হতো, টাইদ কর। এছাড়া পথ, সেতু, খেয়াঘাটের উপর নির্ধারিত ছিল পেঁয়াজ। কি কর ছিল? পেঁয়াজ, মানে অনিয়ন নয় কিন্তু এটা কর, পেঁয়াজ। এরপরে আরো অনেক লতে ভত, বিভিন্ন ধরনের মৃত্যু হলে মৃত্যু কর, জন্ম হলে জন্ম কর। এই করের চারিদিকে করের বোঝায় সমস্ত ফরাসিবাসী একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই 1789 সালের সেই ফরাসি বিপ্লব, সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা তথা সেই রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিচ্ছেদ ঘটিয়ে সাধারণ মানুষ, সাধারণ ফরাসিবাসী তাদের জনগণের যে মত প্রকাশ বা জনগণের যেটা শাসন সেটা তারা
শুরু করেছিল, যার দরুন দেখা গিয়েছিল 1789 সালের ফরাসি বিপ্লব। তো ভ্রান্ত অর্থনীতির যেটা জাদুঘর বলা হয়েছে, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এই কথাটি কে বলেছিলেন? অর্থনীতিবিদ, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশনস গ্রন্থে। এটা খুব একটা ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য, যে ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ভিনসেন্ট স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে, সরি ভিনসেন্ট স্মিথ নয়, অ্যাডাম স্মিথ তার এই যে ওয়েলথ অফ নেশনস গ্রন্থে, ওয়েলথ মানে অর্থ, WELTH, ওয়েলথ অফ নেশনস মানে জাতি, ওয়েলথ অফ নেশনস গ্রন্থে, হ্যাঁ, এই কথাটি মানে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, মানে ভুলে ভরা অর্থনীতি। কেন বলেছেন? এর বিশেষ কিছু কারণ রয়েছে। যে অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত অর্থনীতি ও ত্রুটিপূর্ণ, মানে ত্রুটিতে ভরা। বুর্ব রাজা, এদের এই রাজবংশটার নাম, ফ্রান্সের যে রাজবংশ, ষোড়শ লুই, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, অষ্টাদশ লুই, এগুলো ছিল সবাই পূর্ব রাজবংশের। তো এই পূর্ব রাজাদের নেতৃত্বে পরিচালিত ফরাসি সরকার অর্থনীতিকে দুর্বল করে ফেলে। বৈষম্যমূলক কর ব্যবস্থা, আমরা জানলাম বৈষম্যমূলক কর ব্যবস্থা কি, মানে উঁচু নিচু কর ব্যবস্থা। যারা গরিব তাদের কাছ থেকেই বেশি কর নেওয়া হতো, এবং যারা অভিজাত সম্প্রদায় তাদের কাছ থেকে তেমন কোনো করের বোঝা ছিল না, না বললেই চলে। তো বৈষম্যমূলক কর ব্যবস্থা, রাজ পরিবারের বিলাসিতা, এটা একটা টার্নিং পয়েন্ট। রাজ পরিবারের বিলাসিতা মানে যারা এই পূর্ব রাজবংশের রাজ পরিবারের সদস্য ছিল, এদের যে বিলাসিতা, এটা প্রচুর পরিমাণে অর্থনীতিতে ঘাটতি ঘটায়। এবার ভ্রান্ত যুদ্ধনীতি, কিছু যুদ্ধনীতি তারা গ্রহণ করেছিল, যেই যুদ্ধনীতিগুলো গ্রহণের ফলে ফরাসি সেই পূর্ব রাজাদের অর্থনীতিতে প্রচন্ড টান পড়ে। প্রশাসনিক খরচ বৃদ্ধি, রাজকোষকে একেবারে এই সমস্ত কিছু পুরো রাজকোষকে একেবারে শূন্য করে দেয়। এই জন্যই অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এই ফ্রান্সের ফ্রান্সের এই অর্থনীতি ব্যবস্থাটাকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে উল্লেখ করেছেন। আর একটা বিষয়, রাজপরিবারের বিলাসিতা মানে রাজপরিবারের বিলাসিতা কি? রাজপরিবারের বিলাসিতা মানে রাজার পরিবারের যে সমস্ত সদস্য ছিল তারা কি করত, এই যে তাদের যে অর্থ সেটা বিভিন্ন খাতে ব্যয় করতো, যেই খাতে ব্যয় না করলেও হয়তোবা চলতো। একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, বলা যেতে পারে যে ত্রয়োদশ লুইয়ের স্ত্রী ছিলেন মারি আন্তোয়ানেট। এই মারি আন্তোয়ানেটের ত্রয়োদশ লুই মানে 13 লুই, আমি যদি লিখি 13 লুই, এই 13 লুইয়ের স্ত্রী মারি আন্তোয়ানেট। মারি নামগুলো একটু অড, কারণ যেহেতু ফ্রেঞ্চ নেম, মারি আন্তোয়ানেট, এর সহচর মানে এর যে চাকর ছিল, এক কথায় তার দেখাশোনার জন্য 500 জন দাসী ছিল। তো এখানে নিশ্চয়ই মানে অর্থ ব্যয় হয়ে যেত। 500 জন, একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে এই 500 জন চাকরকে নেওয়ার কি দরকার ছিল? তো এই 500 জন, এইভাবে 500 জন, এটা তো একটা উদাহরণ, এরকম আরো কিছু উদাহরণ রয়েছে, যার জন্য আমরা দেখতে পারি যে ফরাসি এই রাজবংশে মানে এই পূর্ব রাজবংশে রাজপরিবারের লোকজন বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় খরচা করেছিল, যার জন্য এটাকে রাজপরিবারের বিলাসিতা বলা হচ্ছে। এই বিলাসিতার জন্য অর্থনীতিতে প্রচন্ড টান পড়ে। এছাড়া ভ্রান্ত যুদ্ধনীতি আছে, যে সমস্ত যুদ্ধে তাদের অংশগ্রহণ করা কথা ছিল না বা উচিত নয়, সেই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়াও আরো প্রশাসনিক খরচ বৃদ্ধি, তো এইগুলোর ফলে অ্যাডাম স্মিথ শেষ পর্যন্ত তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর করেছেন, মানে ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে উল্লেখ করেছেন।